সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের জীবনের গল্পটা রবিনের বাস্তব জীবন থেকে নেওয়া। ডিয়ার ভিউয়ার্স, গল্পটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনেছিলাম, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না যে মানুষের জীবনেও এমনটা ঘটতে পারে। আপনি যদি রবিনের জীবনের বাস্তবে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে ইবলিশ শয়তান অবসরে চলে গেছে মানুষ নামক কিছু জানোয়ারের হাতে তার দায়িত্বটা তুলে দিয়ে। সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব গল্প শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম হচ্ছে মোহাম্মদ রনি। আমার বাসা চিটাগং বদ্দারহাট। আমি আমার পরিবারের ব্যাপারে আপনাদেরকে একটুখানি ধারণা দিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে আর আমার মা আছে। আমার বাবা একজন তরকারি বিক্রেতা। আমার বাবা আমাদের বাসার সামনে একটা ছোট্ট দোকানে সবসময় তরকারি বিক্রি করে। তাই বলে আমাদের পরিবারটা অসচ্ছল কোনো পরিবার না, দুঃখী বা গরিব কোনো পরিবার না। আমাদের পরিবারটা যথেষ্ট স্বাবলম্বী সচ্ছল একটা পরিবার। কারণ আব্বা যেখানে তরকারি বিক্রি করে তার পিছনে যে বাড়িটা আছে ওই বাড়িটাই আমাদের। আমার আব্বা ছোটোবেলা থেকে আমাকে শিখিয়েছে সৎ কোনো কাজে লজ্জা পেতে নেই। যার জন্য আমার বাবাকে আমি গর্ব করি, যখন যে আমাকে বাইরে জিজ্ঞেস করে যে তোমার বাবা কী করে, আমি গর্ব করেই বলি যে আমার আব্বা ব্যবসা করে। কী ব্যবসা করে? আমার আব্বা একজন তরকারি বিক্রেতা। আমি এটা বলতে গর্ববোধ করি, কারণ আমার আব্বার এখানে সম্পূর্ণ টাকাটাই হালাল, হারাম কোনো কিছুই নাই। যাই হোক, এভাবে আস্তে আস্তে করে আমি বড় হই। আমি যখন কলেজে পড়ি, আমি চিটংয়ের একটা সরকারি চিটং MS কলেজে পড়াশোনা করি। কলেজের নামটা বলে দিলাম, MS কলেজে পড়াশোনা করি। তো সেখানে হচ্ছে ঘটনাটা 2012 সালের দিকে, 2012-13 দিকে যারা জেনারেশনের মানুষগুলো জানেন, 2012-13 দিকে মোবাইলের মাধ্যমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খোঁজা যাইতো। আমার কাছে একটা গ্রামীণ সিম ছিল। সেই সিম দিয়ে যখন হচ্ছে একটা নাম্বার ছিল 7272 নাম্বার, যখন কল করা হইতো তখন নতুন নতুন গ্রাহকদের সাথে আমাদেরকে কথা বলাই দিত। মানে নতুন আমি যদি মেয়েদের অপশন চাই তাহলে মেয়েদের সাথে আমাকে কথা বলাই দিবে। আমি যদি ছেলে চাই তাহলে ছেলে ফ্রেন্ডদের সাথে আমাকে কথা বলাই দিবে, যারা একেবারেই নতুন, আমি যাদেরকে চিনি না। এভাবে আমি হচ্ছে গ্রামীণ ফোনে একটা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে আমি সেই নাম্বারে একদিন আমার ফোনে 20 টাকা ভরে আমি ইচ্ছে করে দুষ্টুমি করেই কল দিই। কল দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কম্পিউটারের মাধ্যমে আমি কি ছেলে বন্ধু চাই নাকি মেয়ে বন্ধু চাই। আমি বলেছিলাম যে আমি মেয়ে বন্ধু চাই। তো আমাকে বললো যে আপনি 30 সেকেন্ড অপেক্ষা করেন, আমরা একটা নতুন মেয়ের সাথে আপনাকে কন্ট্যাক্ট করে দিচ্ছি। তার 30 সেকেন্ড পরেই হঠাৎ করে কোনো একটা মেয়ে কণ্ঠ আমাকে হেলো বলে উঠলো। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে আমি আসলে প্রথমে সারপ্রাইজ যে আসলে এটা কি মানুষ না কম্পিউটার, আমি বুঝতে পারতেছিলাম না। আমি জিজ্ঞেস করতেছিলাম আপনি কি মানুষ বলতেছেন না কম্পিউটার বলতেছেন। মেয়েটা তখন খিলখিলিয়ে হেসে উঠে বলতেছে আপনি কি পাগল? আমি বললাম না পাগল না, আমি আসলে এই সফটওয়্যারটা জানি না, এটা সম্বন্ধে আমি আজকেই প্রথম এটাতে কল দিয়েছিলাম। সো আমার আসলে অতটুকু এক্সপিরিয়েন্স নাই, জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তো বলে যে না, আমি কম্পিউটার হতে যাবো, কারণ আমি একটা মেয়ে। আপনি এখানে রেজিস্ট্রেশন করেছেন, আপনি জানেন না এখানের সিস্টেমগুলো? আমি বললাম আচ্ছা যাই হোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কী নাম আপনার? তখন বললো আমার নাম হচ্ছে নূপুর। আমি বললাম আচ্ছা নূপুর কোথায় থাকেন? বললো যে আমি ঢাকাতে থাকি। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় থাকেন? আমি বললাম যে আমি চিটংয়ে থাকি। জিজ্ঞেস করলো কী করেন? বললাম পড়াশোনা করি। বাসায় কে কে আছে জিজ্ঞেস করলাম, আমি সব কিছু ডিটেলসে বললাম। কিন্তু একটা ব্যাপার বলে রাখি, ওখানে কিন্তু প্রায় 3 টাকার উপরে সে সময় মিনিট কাটতো। মানে যেহেতু আননোন পার্সনদের সাথে কথা বলো তো অনেক টাকা ব্যাট কাটতো, তো অনেক টাকা চার্জ ছিল। একটা পর্যায়ে আমি তাকে বলতেছি যে আপনি তাড়াতাড়ি করে আপনার ফোন নাম্বারটা আমাকে একটু বলেন, আমি ফোন নাম্বারটা লিখে রাখি, তা না হলে আমার ফোনে ব্যালেন্স কম, লাইনটা কেটে যেতে পারে। কারণ আমি জানি লাইনটা কেটে গেলে তাকে আর আমি পাবো না। তো সে যখন তার নাম্বারটা বলতে লাস্ট অক্ষরটা যখন বলবে, লাস্ট ডিজিটটা বলার সময় আমার ফোনের ব্যালেন্স শেষ, লাইনটা কেটে যায়। যখন লাইনটা কেটে যায় আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি আবারও আমি তখন ফোনে 200 টাকা ভরি আমি আবারও ওদের সফটওয়্যারের মাধ্যমে কল করি। আমি বলি যে আমি মেয়ে বান্ধবী চাই। তখন আমাকে নতুন মেয়েদের কাছে দেয়। যে মেয়ে ফোন রিসিভ করে আমি তাকে জিজ্ঞেস করি আপনি কি নূপুর? বলে না আমি তো নূপুর না, ধুত্তরু। আমি লাইন কেটে দিই। আমি আবারও একটা নাম্বারে ট্রাই করি, ওই নাম্বারেও যখন রিসিভ করে আমি জিজ্ঞেস করি আপনি কি নূপুর? বলে যে না আমি নূপুর না। এরকম করতে করতে আমার 200 টাকায় শেষ হয়ে গেল।
আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কীভাবে মেয়েটাকে পাবো। তার কণ্ঠটা আমার কাছে এত ভালো লাগছে, আর তার মানে কণ্ঠের মাঝে একটা ভিজা ভিজা একটা ভাব আছে, একটা দরদ ভরা একটা কণ্ঠ ছিল। আর আমি বুঝতে পারিনি কেন জানি মেয়েটার ওই হেলো কথাটা আমার কলিজায় একেবারে অক্ষর অক্ষর করে লেখা হয়ে গেছে। আমি বুঝতে পারতেছিলাম না যে কেন তাকে আমার এত ভালো লেগে গেল। যাই হোক, এরপর থেকে আমি কী করলাম, প্রায় 300 টাকা ভরি। এরপর 300 টাকা ভরে আমি সেমভাবে আবারও ট্রাই করি, করতে 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 না পারি না, মনটা খুব খারাপ হয়ে গেল। আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন কলেজে গেলাম, আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল রোবেল। রোবেলকে জিজ্ঞেস করলাম যে রোবেল বন্ধু, আমার একটা ঘটনা, আমি তোকে বলি, তুই আমাকে একটু সলিউশন দে। পরে বলে কী বল? আমি বললাম যে এরকম 727 নাম্বারে কল দিয়েছিলাম গ্রামীণে, যে নতুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে খোঁজে এরকমভাবে। তো বলে যে হ্যাঁ হ্যাঁ, তো আমি তো জানি এটা সম্বন্ধে। আমি বললাম একটা মেয়ের সাথে কথা বলছিলাম, আমার ফোনে 20 টাকা ছিল, বাট আমি মেয়েটা আমাকে সবগুলো নাম্বার বলেছে, লাস্ট নাম্বারটা বলার সময় হঠাৎ করে বন্ধু আমার ফোনে টাকা শেষ, লাইনটা কেটে গেছে। আমি এরপরে একবার 200 টাকা, এরপর আবার 300 টাকা ভরে আমি মেয়েটাকে হুন্ন করে সফটওয়্যারের মাধ্যমে খুঁজেছি, কিন্তু আমি মেয়েটাকে আর পাই নাই। দোস্ত বিশ্বাস করে আমার এত কষ্ট হইতে আছে, কালকে রাতে আমি একটা ফোঁটা ঘুমাইতে পারি নাই। আমার এই মেয়েটাকে না পাইলে মনে হয় আমি মরে যাব। তখনও হাসতে হাসতে বলতেছে তুই তো আসলে একটা বৌদ্ধ রে। আমি বললাম কেন, বৌদ্ধ হতে যাবো কেন? ও বলে তুই কি গাধা নাকি? আমি বললাম বারে, তুই আমাকে গাধা বলে সম্বোধন করতেছিস কেন? ও আমাকে বলে তুই লাস্ট নাম্বারটা ভুলে গেছিস না? আমি বললাম হ্যাঁ ভুলে গেছি। ও বলে 0 থেকে 9 পর্যন্ত ট্রাই কর। আমি বললাম মানে? বলে তুই 0 থেকে 9 পর্যন্ত ট্রাই কর, একটা নাম্বারই তো না, একটা নাম্বার 0 থেকে 9-এর মধ্যেই মিলে যাবে, কোনো না কোনোটা হয়ে যাবে। আমি বললাম পারি, দারুণ আইডিয়া তো, এটা তো কালকে রাত্রে আমার মাথায় আসে নাই। তো যাই হোক, ওর কথা মতো আমি কী করলাম, নাম্বার ট্রাই করতে শুরু করলাম। প্রথমে 0 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4, 5, 6। যখন 7-এ কল করলাম, তখন কলটা আমার নূপুর রিসিভ করলো। আই এম সরি টু সে যে আমার নূপুর বলে ফেলি। আমি যখন কলটা দিয়েছিলাম 7-এ, এর আগে আমি যে নাম্বারগুলোতে কল দিয়েছিলাম, কোনোটা বন্ধ, কোনোটা ধরেছে, কোনোটা ছেলে, কোনোটা মেয়ে, এরকম। বাট লাকি নাম্বার 7-এ যখন আমি কলটা দিয়েছিলাম, তখনই মেয়েটা রিসিভ করলো। আমি বললাম, মানে রিসিভ করার পরে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। ও যখন ওয়ালাইকুম আসসালাম বললো, আমি তখনই আমার বন্ধুরে চিৎকার করে বলতেছি দোস্ত মিলে গেছে। পরে বলি কি? আমি বলি হ্যাঁ এই মেয়েটাই। আমি বললাম আপনি নূপুর না? পরে বলে হ্যাঁ আমি তো নূপুর, আপনি কে? আমি বলি দেখেন আপনার সাথে আমার কালকে কথা হয়েছিল, আমার নাম হচ্ছে রনি, আমি চিটংয়ে থাকি, হচ্ছে আপনার সাথে একটা সফটওয়্যারের মাধ্যমে। বলে ও আচ্ছা আচ্ছা, আপনি এই ছেলেটা, তো আপনি আমাকে এতদিন কল, মানে গতকালকে রাত্রে কল দিবেন বলছিলেন, কল দেন নাই কেন? আমি বলি কল কীভাবে দিব, লাস্ট নাম্বারটা আপনি বলার আগেই তো লাইনটা কেটে গেছে। বলে তার মানে কি আপনি লাস্ট নাম্বারটা শুনেন নাই? আমি বলি না, আমি তো লাস্ট নাম্বার শুনি নাই। তো বলে লাস্ট নাম্বার যদি না শুনেন তাহলে আমাকে কল দিলেন কীভাবে? তখন আমি পুরো স্টোরিটা তাকে খুলে বলি, অ্যান্ড সে প্রচণ্ড রকম হাসে। মেয়েটাকে আমার এত ভালো লাগে ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে বলি বোঝাইতে পারবো না। তার সাথে আমি আমি কলেজে আর ক্লাস করি না, আমি ক্যাম্পাসে বসে বসে তার সাথে সারাটাক্ষণ কথা বলি। আমার বন্ধুরা ক্লাস শেষ করে এসে বলতেছে আরে গাদা তুই এখনও কথা বলতেছিস, বাসায় যাবি না? আমি বাসায় যাইতে যাইতে রিক্সার মধ্যে বসে বসে তার সাথে কন্টিনিউ কথা বলতেছি। কথা বলতে বলতে বাসায় গেছি, এবং আপনারা বিশ্বাস করবেন আমি ওয়াশরুমে ঢুকেও তার সাথে ফোনে কথা বলতেছি। আমি তার সাথে লাইনে কাটতেছি না, আমার কাছে ভয় লাগতেছে লাইন কাটলে না জানি আবার আমি তাকে না পাই। আর বন্ধুদেরকে বলতেছি যে আমার ফোনে টাকা দে, ওরা আমার ফোনে টাকা পাঠাচ্ছে যথারীতি। এভাবে কথা বলতে বলতে দিনের পর দিন, রাতের পর রাত যেতে থাকে। আমি তার সাথে কথা বলতে বলতে প্রায় 8 মাসের মতো কেটে যায়। এই 8 মাসের মাঝে আমি কখন যে তাকে ভালোবাসি বলে ফেলেছি আমি ঠিক জানি না। তার মাঝে আমি তার জন্য অনেক গিফট পাঠাইছি কুরিয়ারের মাধ্যমে। এসওয়ে পরিবহন ছিল তখন, খুব নামি একটা কুরিয়ার সার্ভিস। ওই এসওয়ে পরিবহনের মাধ্যমে আমি তার জন্য বিভিন্ন গিফট পাঠাইতাম, ড্রেস, তারপর চুড়ি, নূপুর, এটা সেটা অনেক কিছু পাঠাইতাম তার জন্য। আর সেও অনেক খুশি, সেও আমার জন্য মাঝে মাঝে টি-শার্ট, তারপরে সে শু খুব পছন্দ করতো, আমাকে হচ্ছে ইয়েলো কালার শু পাঠাইতো। আর আমার জন্য আসলে অনেক কিছু, ব্যাস লাইট, এটা সেটা অনেক কিছু পাঠাইছে। যাই হোক, ওর সাথে আমার একটা মধুর প্রেম ভালোবাসার সম্পর্ক জমে যায়। তো তারপর আমি একদিন তাকে বলি যে চলো না আমরা একটা দিন দেখা করি, আমরা এতদিন কথা বলতেছি, আমাদের অ্যাটলিস্ট একটু দেখা করা দরকার না? তখন বলে হ্যাঁ তুমি যদি চাও দেখা করতে পারি। আমি বলি আমি যদি চাই মানে আমি তো 100 বার চাই তোমার সাথে দেখা করার জন্য। তো বলে ঠিক আছে, তাহলে কোথায় কীভাবে দেখা করবো বলো? আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে বলো কোথায় দেখা করবা। তখন আমাকে বলে যে ঠিক আছে তুমি ঢাকাতে আসো, আমরা তো ঢাকাতে থাকি। তখন আমি বললাম আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমি একটা ব্যাপার বলে রাখি, এই পর্যন্ত তার পরিবারের ব্যাপারে আমি তাকে কিছু জিজ্ঞেস করি নাই, আমি তার সাথেই কথা বলতেছি। তো একটা পর্যায়ে সে আমাকে বললো তো ঢাকাতে আসো। তো আমি একটা সত্য কথা বলি, যদিও অনেকে হয়তো লজ্জা পাবেন কথাটা শুনে। আমি আমার এই বয়সে, আমার এই জীবনে আমি একবারও ঢাকা যাইনি, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। তো অনেকেই, আমার বন্ধুরা শুনলে তো অনেকে হাসাহাসি করে, অনেকেই কিছু বলে, কিন্তু সত্য যে আমি আসলেই ঢাকা যাই নাই, কখনোই ঢাকাতে যাওয়া হয়নি আমার। তো যাই হোক, ও যখন বলছে আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি ঢাকাতে যাব। তো আমার একটা রোবেলের কথা বলেছিলাম, আমি রোবেলের বললাম যে রোবেল আমার ঢাকায় যেতে বলতে হচ্ছে, চল না ঢাকায় গিয়ে ওর সাথে একটু দেখা করে। তখন আমি বলছি চিনিস না জানিস না একটা মেয়ের সাথে তুই হুট করে দেখা
করতে যাবে? আমি বললাম আরে 8 মাস ধরে তার সাথে আমার রিলেশন চলতেছে, আমি তার ব্যাপারে সব কিছু জানি, আমি তার সাথে দেখা করবো, তুই চল। তখনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে যাওয়া যাক, ওর সাথে কন্ট্রাক্ট কর। তখন আমি ওরে কল দিলাম, কল দিয়ে বললাম যে আমরা ঢাকায় আসতেছি, তোমার সাথে দেখা করবো। তখন সে বলে যে ঠিক আছে তোমরা চলে আসো, এসে আমার সাথে দেখা করবা। তো আমি যখন ঢাকা সাইদাবাদ বাস স্টেশনে নামার পর আমি তাকে কল দিই, কল দিয়ে বললাম যে আমি তোমার সাথে দেখা করবো, তুমি কোথায় আছো? তখন মেয়েটা আমাকে বলতেছে যে তুমি কোথায়? আমি বললাম যে সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে নেমেছি মাত্র। তো আমাকে বলে যে তুমি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে চলে আসো। আমি শুনে একটু সারপ্রাইজ হয়ে গেলাম যে বাইতুল মোকাররম মসজিদের সামনে, আমি কি নামাজ পড়ার জন্য ঢাকাতে আসছি? সে আমাকে কোনো পার্কের কথা বলবে, চিড়িয়াখানার কথা বলবে, কিংবা কোনো রেস্টুরেন্টের কথা বলবে, এইটা না বলে সে আমাকে বলতেছে বাইতুল মোকাররম মসজিদের সামনে আসো। তো আমি বুঝতে পারতেছিলাম না যে আমি তাকে কী রিপ্লাই করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমি মসজিদের সামনে যাব। আমি আসলে চিনি না, একজন সিএনজি ড্রাইভারকে বললাম যে বাইতুল মোকাররমের সামনে যাব। তখন উনি বলতেছে যে অনেক দূর, অনেক টাকা ভাড়া লাগবে। যাই হোক ভাড়া মিটে আমি বললাম যে ঠিক আছে যাব। যেতে যেতে অনেক সময় লেগেছে। তো যাই হোক বাইতুল মোকাররম মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় আছি, সে আসবে, তার সাথে আমার দেখা হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা বিশ্বাস করবেন না, আমি দাঁড়িয়ে থাকার পরে ও যখন আসছে, শুধু চোখগুলো চোখগুলো একটু একটু করে চোখগুলো দেখা যায়। ওর হাতের মধ্যে পর্যন্ত গ্লাভস পরা, পায়ের মধ্যে মোজা পরা, শু পরা, বোরকা এমনভাবে পরেছে ওর শরীরের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না। তো আমি তারা বললাম যে আমি ওখানে দাঁড়ায় তার সাথে অনেকক্ষণ কথা বললাম। আসার পর আমাকে খুব সুন্দর করে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম বলে তার সাথে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়ায় কথা বললাম। কথা বলতে বলতে আমি তারা বলতেছি যে আমরা কি এখানেই দাঁড়ায় থাকবো নাকি কোথাও যাব? তো বলে কোথায় যাবেন বলেন। আমি বললাম আমি আসলে এটা তো আপনার শহর, আমার শহর না। আপনি যদি চিটংয়ে আসতেন তাহলে আমি আপনাদের সব কিছু ঘুরে দেখাইতাম। আমি তো আসলে চিটংয়ের ছেলে, ঢাকায় আমার জীবনে এই প্রথম আসছি। এটা শুনে মেয়েটা একটা মুচকি হাসি দিল। আমি শুধু হাসির শব্দটাই শুনেছি, তার ওই মায়াবী মুখটা দেখি নাই। আমি তারা বললাম যে চলো না আমরা কোথাও গিয়ে একটু বসি। তখন বলে যে কোথায় বসবা? আমি আসলে ওরকম পার্ক বা কোথাও যাইতে খুব পছন্দ করি না। আমি সবসময় হচ্ছে বাসায় থাকি, আর বাসা থেকে খুব একটা বের হই না। আমি তারা বললাম যে দেখো প্লিজ, আমি একটু চলো না অ্যাটলিস্ট কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া দাওয়া করবো। তো বলেছে এমন কোনো রেস্টুরেন্ট বেছে নাও যেখানে হচ্ছে কেবিন আছে, অন্য পাশে অন্য মানুষটা আমাকে দেখবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার ফ্রেন্ড হচ্ছে একটা লোকের সাথে কথা বললো, ওইদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে গিয়ে বসলাম। অ্যান্ড বসার পরে আমরা খাওয়া দাওয়া করতেছি, অর্ডার করলাম। অর্ডার করার পর খাওয়া দাওয়া করতেছি। তো আমি খুব খেয়াল করে দেখতেছি অ্যারাবিক ট্রেফের মেয়েরা যেভাবে খাবার খায় না, নারীদের মুখের সামনে যে মুখোশটা থাকে, ওই মুখোশটা সরিয়ে সে ভাতের লোকমাটা দিচ্ছে ভিতরে, এমনভাবে যে তার শরীরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। যাক অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পরে সে মুখটা ধুইলো, আমি তাও তারা দেখলাম না। ওয়াশরুমে গিয়ে সে মুখ দিয়ে আসছে। তখন আমার বন্ধু আমার বলতেছে দোস্ত মেয়েটা মনে হয় সুন্দর হবে না। আমি বলি কেন? ও বলে যে মনে হয় না যে সুন্দর হবে। আমি বলি আর বেটা ছবি দেখছি। পরে বলে ছবি দেখলে কি আর মানুষটাই চেনা যায়? ছবিতে কত এডিট ফেডিট কত কিছু করা যায়, কিন্তু মেয়েটা আসলে সুন্দর হবে না। আমি বললাম কেন সুন্দর হবে না? বলে মুখোশ পরে আসছে, কিন্তু বুঝোস না কারা ঢাকনা দিয়ে রাখে মুখের, যারা সুন্দর না তারাই তো। আমি বললাম যা বেটা, সুন্দর হইলে হইলো, না হইলে না, ওরা আমি ভালোবাসি, সোজা কথা। ও কিন্তু লম্বা এবং অনেক স্বাস্থ্যবান ছিল। তো আমি বললাম যে আমার বন্ধু বলতেছে দেখ এত টাকা খরচা করে আসছি আর তুমি এটাকে এত ভালোবাসিস, অ্যাটলিস্ট তার সাথে একটু দেখা কর, তার মুখটা একটু দেখ, মুখটা না দেখলে কেমন লাগবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা একটু পার্কের দিকে যাই। ও আমাকে বলে যে আমি পার্কে যাবো না, আমি পার্কে কখনোই যাই না। তাই আমি বললাম যে পার্কেও যাবো না, খাওয়া দাওয়া করলাম, তাহলে আমি কোথায় যাবো? ঢাকাতে কেন আসলাম? তা আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে আমার পছন্দের একটা জায়গা আছে, আমি তোকে এটাতে নিয়ে যাবো। আমি আসলে জায়গাটা আজ পর্যন্ত আমি এই জায়গাটা চিনতে পারিনি যে জায়গাটা কোথায়। একটা ছোট্ট নদী আছে, আমার কাছে মনে ছিল আমাকে কোথাও স্বপ্নের দেশে নিয়ে গেছে। আমাকে ওই নদীটার সামনে নিয়ে বসাইছে। তো বসানোর পরে একটা ছোট্ট নদী খালের মতো, দুপাশে বাড়িটারি আছে। আমার কাছে মনে হচ্ছিল ধানমন্ডি লেকের মতো হবে। আমি আসলে এক্স্যাক্টলি এখনও কনফার্ম না যেটা আসলে ধানমন্ডি লেক ছিল কি না। যাই হোক আমাকে ওখানে বসাইলো, বসার পরে তার সাথে আমি কথা বললাম। তো আমাদের একা পত্র বলতেছি যে নূপুর আমাকে মুখটা একটু দেখাবা? তো বলে কেন, মুখ দেখা খুব দরকার? আমি বললাম না মুখটা খুব দেখতে ইচ্ছে করতেছে, যে আমি তোমাকে এত ভালোবাসি, তোমার মুখটা একটু দেখবো না, এত দূর থেকে আসছি। পরে বলে কি মুখ দেখার জন্য আসছো? মুখ দেখে পছন্দ না হলে চলে যাবা? আমি বললাম এরকম করে কেন বলতেছো, চলে কেন যাবো? আমি তো তোমাকে ভালোবাসি বলেই তো দেখতে আসছি। বলে আচ্ছা মুখ দেখে যদি পছন্দ না হয়? আমি বলি তুমি যদি দুনিয়ার শ্রেষ্ঠ কালী হয়ে থাকো, যেটা গিনেস বুকে লেখা থাকবে, সারা কালী সারা পৃথিবীতে কালীর মধ্যে যদি তুমি বেস্ট ওয়ান হয়ে থাকো, তা তো আমি তোমাকে বিয়ে করবো। একটা হাসি দিয়ে তখন বোরকার মুখটা সরালো। আমি প্রথমে চিন্তা করতেছি যে হঠাৎ করে আসমান থেকে চাঁদ কেন মাটিতে নেমে গেল। আমি আকাশের দিকে এরকম মাথা ঘুরাচ্ছি। ও আমাকে জিজ্ঞেস করে আরে বাবা কী দেখছো? আমি বললাম যে আমি দেখতেছি আকাশের চাঁদটা আছে কিনা। তো বলে যে দিনের বেলায় কি চাঁদ দেখা যায়? আমি বললাম ও আচ্ছা তাই তো।
ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলায় চাঁদ আকাশে থাকে আর দিনের বেলায় চাঁদটা তোমার মুখে থাকে। তো বলে কেন এরকম করে বলতেছো? আমি বলি আমার জীবনে আমি কখনো এত সুন্দর মেয়ে দেখি নাই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো মজা নিতে পারেন, কিন্তু কথাটা একেবারেই সত্য। মুখটা গোল ছিল, গালগুলো ফুলো ফুলো ছিল, নাকটা বাঁশির মতো ছিল, ঠোঁটগুলো একটু মোটা মোটা ছিল, চোখগুলো ছোট ছোট ছিল। সব কিছু মিলে মেয়েটাকে এত সুন্দর লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যেন আমি নির্ঘাত একটা পরী দেখতেছি। আমি কোনো কিছু না বলে তার হাতটা চাইপা ধরলাম, ধরে বলতেছি, তুমি এত সুন্দর আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। তখন হাসতে হাসতে বলতেছে, তাই বুঝি? আমি বললাম, হ্যাঁ সত্যি তুমি অনেক বেশি সুন্দর, তোমার মতো মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমি তার সাথে আমি বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার প্রায় শেষের দিকে। তো আমি বললাম যে এখন আমরা কোথায় যাবো, আমরা কি ঢাকাতে চিটংয়ে ব্যাক করবো? তো বলতেছে, এত কষ্ট করে যেহেতু আসছো অ্যাটলিস্ট থেকে যাও। তাই আমি বললাম যে থাকবো তো, তোমাদের বাসায় গিয়ে থাকবো, তোমাদের বাসায় নিয়ে যাবা? তো আমাকে বলতেছে যে আমাদের বাসায় যাবা? আমি বললাম হ্যাঁ তোমাদের বাসায় যাবো। পরে বলা, আমাদের বাসায় তো সব মেয়ে থাকে। আমি তখন মানে একটু সারপ্রাইজ হয়ে জিজ্ঞেস করলাম যে বাসায় সব মেয়ে থাকে মানে? বলে যে হ্যাঁ, আমাদের বাসায় তো কোনো ছেলে থাকে না, সব মেয়ে থাকে। আমি তার বললাম যে কেন, তোমাদের বাসায় কোনো ছেলে থাকে না কেন? পরে আমাদের বাসায় কোনো ছেলে নাই, সবগুলোই মেয়ে, আমরা সবাই মেয়েরাই থাকি। তো আমি বললাম যে তুমি কি, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি হোস্টেলে থাকো, কোনো মেস বা হোস্টেল? বলে যে না, আমি কোনো মেস বা হোস্টেলে থাকি না। তো মেসেও থাকো না, হোস্টেলেও থাকো না, তাহলে এরকম কেন যে তোমার বাসার ভিতরে সবাই মেয়ে? তখন ও আমাকে যেটা বললো, আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না। যে আমাকে বলতেছে আমি হচ্ছে অনাথ অনাথ আশ্রয়ালয়, যেটা বলে, যেটা অনাথালয় যেটাকে বলে, যেখানে যাদের বাবা মা নাই, এরকম অনাথ আশ্রয়গারে সে থাকে। তো আমি বললাম যে মানে তুমি অনাথ আশ্রয়ালয়ে কেন থাকো, মানে অনাথ আশ্রমে কেন থাকো, এটা থাকার কারণ কি? তো বলে যে আমি অনাথ আশ্রমেই থাকি। তো আমি বললাম যে অনাথ আশ্রমে এত বড় একটা মেয়ে কীভাবে থাকে? তো বলে আমি ছোটোবেলা থেকে ওখানে আছি, তো এই জন্য আমরা ওখানেই থাকি। আমি তার জিজ্ঞেস করলাম যে এটা কোথায়? সে আমাকে বললো যে এটা ঢাকা ভার্সিটির পাশে। তো আমি তারে বললাম যে অনাথ আশ্রমে কীভাবে থাকে? আমি তো জানি বৃদ্ধাশ্রমের নাম কথা শুনেছিলাম, কিন্তু অনাথ আশ্রমের নাম তো আমি কখনো শুনি নাই। তো বলে যে হ্যাঁ, আমি অনাথ আশ্রমে থাকি। তো আমি তার বললাম যে অনাথ আশ্রমে তুমি কেন থাকো, মানে কারণটা কি, আমাকে একটু খুলে বলো। তখন আমাকে বলে আমি তো কারণটা কি এটা জানি না, ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছে। আমি তখন বললাম যে ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছো? বলে হ্যাঁ, আমার যখন জন্ম হয়েছে, আমি যখন বুঝতে শুরু করছি, আমি যখন কথা বলতে পারি, একটু একটু করে হাঁটতে পারি, আমি তখন থেকে দেখেছি আমি একটা অনাথ আশ্রমে আছি। আমার ওখানে ম্যাডাম আছে, টিচার আছে, আমার বান্ধবী আছে, সবাই আছে। মনের অজান্তে তখন চোখের পানিগুলো আমার টপ টপ করে গাল বেয়ে বেয়ে নিচে পড়তেছিল। আমি তারে বললাম, তার মানে তোমার বাবা মা? পরে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আমার আব্বা আম্মা কোথায় আমি জানি না, আমার আব্বা আম্মা আছে কি না আমি সেটাও জানি না। আমি তারে বললাম যে তাহলেই তুমি অনাথ আশ্রমে আছো, তুমি তোমার যারা তোমার হচ্ছে ওখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো নাই, আর তাহলে তুমি কোন ধর্মের মানুষ? সে আমাকে বলে, আমি জন্মের হওয়ার পর থেকে আমি মুসলিমটাকে পছন্দ করি, এখানে যে যার ধর্ম নিতে পারে, কিন্তু আমি মুসলিমটা নিয়েছি। যদি আমাকে খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য ওখানে প্রেশার দেওয়া হয়েছিল, কিন্তু আমি খ্রিস্টানটা নিই নাই। আমি তার জিজ্ঞেস করলাম যে তুমি খ্রিস্টান না নিয়ে মুসলমান কেন হলা? তো আমাকে বলে যে আমি এমনি আমার ইচ্ছে হলো যে আমি মুসলমান হবে, এই জন্য মুসলমান হই। কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমি বললাম না না, কিছু মনে করবে না। ও বলে, আমি যদিও মুসলিম ধর্মটাকে পছন্দ করি, আমি কখনো নামাজ পড়ি নাই, বা আমি এই মুসলিম সম্বন্ধে ততটা খুব ভালো জানিও না, কিন্তু একটা সত্য কথা কি, আমি যখন অনাথ আশ্রমে থাকি, তখন বেশিরভাগ সময় খ্রিস্টানদের যেই খ্রিস্টানরা যে ধর্মগুলো পালন করে, খ্রিস্টানরা যেভাবে তাদের যিশুকে স্মরণ করে, আমি সেভাবেই হচ্ছে তাদের ধর্ম অনুসারে কাজ করি। তার মানে আমি বললাম যে তুমি এক্স্যাক্টলি এটাও তুমি জানো না যে তুমি আসলে কোন ধর্মের মানুষ, খ্রিস্টান না মুসলমান? তখন সে আমাকে বলতেছে, আমি মুসলমানটাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ওখানে আমাকে খ্রিস্টান ধর্ম পালন করতে হয়, এটা হচ্ছে সত্য। আমি এতক্ষণ তোমাকে যা বলছি এটাই হচ্ছে সত্য, প্লিজ কিছু মনে করো না। আমি তখন কোনো কিছু না বুঝে মেয়েটার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছি, যে একটা মানুষের জীবনে এমনটা ঘটতে পারে। আমি বলি, তুমি কখনো নামাজ পড়েছো? বলে না, নামাজ পড়ি নাই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার পিছনে একটা ব্যাগ ছিল, মানে এরকম ছোট একটা ব্যাগ ছিল, যেটা কাঁধের মধ্যে স্কুল ব্যাগ টাইপের। আমি তারা বললাম যে এই ব্যাগটা কিসের, এটা কেন কাঁধে রাখছো? তখন আমাকে বলে, এটার মধ্যে আমার শার্ট আর প্যান্ট। আমি বললাম শার্ট প্যান্ট মানে? পরে বলে, হ্যাঁ, আমি যখন বাসা থেকে বের হই তখন আমি শার্ট প্যান্ট পরে বের হই। আমাদের বাসার সামনেই হচ্ছে একটা ছোট্ট হচ্ছে গীতাশ্রমের মতো আছে, ওই গীতাশ্রমে গিয়ে আমি হচ্ছে শার্ট প্যান্ট খুলে বোরকা পরে তারপরে বের হই। আমি মানে বিশ্বাস করবেন না ডিয়ার ভিউয়ার্স, মেয়েটার কথাগুলো যখন সে বলতেছিল, আমি তার মুখের দিকে এমনভাবে তাকিয়ে আছি, আমার কাছে মনে হয় কিয়ামত হয়ে গেলেও কখন আমার দৃষ্টি অন্যদিকে সরবে না। তার সাথে কথা বলতে বলতে তার হাতটা চাইপা ধরে আমি তারা বললাম, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবা? সে আমার দিকে তাকায় বলতেছে যে আমি অনাথ একটা মেয়ে, আমাকে কে বিয়ে করবে, আর তুমি আমাকে কেন বিয়ে করবা? চিটাগংয়ে তোমাদের বাড়ি আছে, তুমি একটা ভালো হচ্ছে কলেজে পড়াশোনা করো, তোমার ভালো একটা পরিবার, তুমি একটা সুন্দর পরিবারে আছো, তুমি একটা সুন্দর ভালো দেখে একটা স্টাবলিশড একটা মেয়েকে বিয়ে করবা, আমার মতো অনাথ আশ্রমের একটা মেয়েকে তুমি কেন বিয়ে করবা?
আমি তার বললাম যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আমার ওই বন্ধুটা তখন পিছন থেকে এসে আমার হাতটা ধরে বলতেছে, ও আমার বন্ধু সবগুলো কথা শুনছে, ও আমাদের পিছনে বসেছিল, ও হাতটা ধরে বলতেছে যে রনি তুমি এটাকে বিয়ে কর, ওনার মতো ভালো মেয়ে আমি ওর জীবনেও দেখি নাই, তুই যদি ওনাকে বিয়ে করস নির্ঘাত তুই ব্যস্তবাসী হবি, আর আমি আঙ্কেল আন্টিকে ম্যানেজ করবো। আমি তারা বললাম যে আমি সত্যি তোমাকে বিয়ে করব। তখন ও বলে এইসব পাগলামি করার কোনো মানি হয় না, তুমি একটা ভালো ছেলে, তুমি তোমার আব্বা আম্মার পছন্দে বিয়ে করবা, আমাকে কেন বিয়ে করবা? আমি বললাম যে আমার আব্বা আম্মা তো তোমাকে পছন্দ করবে, এটা কোনো ব্যাপার না। এটা বলার পরে তার সাথে কথা বলতে বলতে প্রায় তখন মাগরিবের আজানেরও পরে আমি তাকে বাসায় পাঠিয়ে দিলাম। তাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি এখানে একটা হোটেল নিলাম, রেস্ট হাউস যেটাকে বলে, আবাসিক হোটেলে গিয়ে আমি আর আমার বন্ধু রাতের বেলা ওখানে ঘুমাইলাম। আমি রাত 3টা বাজে আমার ঘুমটা ভাঙার পর থেকে আমি বারান্দায় বসে আছি। আমার বন্ধুটা পিছন থেকে এসে আমার বলতেছে, কিরে তুই ঘুমাস নাই? আমি বললাম যে 3টা বাজে ঘুম ভেঙে গেছে আর ঘুম আসতেছে না। ও বলে ঘুমাইলেই তো 12টার পরে, 3টায় কেমনি ঘুম ভেঙে যায়? আমি বললাম দোস্ত আমি ঘুমাইতে পারতেছি না, মেয়েটার কথা আমার প্রচণ্ড মনে পড়তেছে। তখন আমাকে বলে যে তাহলে তুই কী করতে চাস আমাকে বল। আমি বললাম যে আমি কালকে মেয়েটাকে বিয়ে করব। ও আমাকে বলে যে কীভাবে বিয়ে করবি তুই, তুই তো কাগজপত্র কিছুই নাই। আমি বললাম আমার কাছে কাগজপত্র আছে। বলে যে বিয়ে করার জন্য জন্ম নিবন্ধনের পেপার লাগবে। আমি বললাম আমার আইডি কার্ড আছে। পরে বলে আইডি কার্ড দিয়ে কি বিয়ে করা যাবে? আমি বলে আইডি কার্ড দিয়ে বিয়ে করা যাবে। তো আমি ওর সাথে কথাবার্তা শেষ করে সকালবেলা উঠে হচ্ছে আমরা আর ঘুমাই নেই, ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে ওরা আমি একটু বারান্দায় হাঁটলাম। হাঁটাহাঁটির পরে রাত হচ্ছে সকাল 9টা বাজে তারা কল দিলাম। 9টা বাজে কল দিলাম যে ঠিক আছে তুমি কোথায় আছো, আমি তোমার সাথে দেখা করবো, তুমি একটু আসো। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি এখন কোথায়? আমি বললাম যে আমি এখনও হোটেলের মধ্যে আছি, একটু পরে বের হবো। তো বলে যে ঠিক আছে হোটেল থেকে বের হয়ে তুমি আমার সাথে দেখা করতে আসো। তো আমি তার সাথে আবার দেখা করতে গেলাম। হচ্ছে আজকে সে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে গেলো, একটা ছোট্ট পার্কের মতো, মানে অনেক মানুষ নাই, খোলামেলা একটা পার্ক আর কি। মানে পার্ক বলতে মিন্স হচ্ছে অনেক গাছগাছালি আছে, এই টাইপের কিছু একটা। তো আমি তারা বললাম যে দেখো আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা তুমি ফেলতে পারবা না। তখন বলে যে কী বলবা? আর আমি না তোমাকে কালকে চলে যেতে বলছি, তুমি যাও নাই কেন? আমি বললাম আমি যাই না, আমি তোমার এই চাঁদ মুখটা আবারও দেখবো বলে। পরে বলে এখন তো দেখছো, এখন চলে যাও। আমি বলি আমি তোমাকে একটা কথা বলবো, আমার এই কথাটা তুমি ফেলতে পারবা না। তো বলে যে কী বলবা? আমি বললাম তোমার হাতটা আগে আমাকে দাও। তো হাতটা দিল, আমি ওর হাতটা আমার মাথায় দিলাম। আমি বললাম যে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি আমার কথাটা ফেলবা না। তো বলতেছে এমন কি কথা বলবো যে এভাবে শপথ করাইতে হবে? তোমার সব কথাই তো আমি রাখি। আমি বলি না তুমি আমার আজকের এই কথাটা রাখবা। তো বলো আচ্ছা ঠিক আছে বলো রাখবো। আমি বলি আমি তোমাকে বিয়ে করে এখান থেকে চিটংয়ে নিয়ে যাবো। তখনও বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলি আমি পাগল হয়েছি, কী হয়েছে আমি এত কিছু জানি না, আমি এখন তোমাকে কোর্টে নিব, তোমাকে বিয়ে করব, অ্যান্ড বিয়ে করার পরে আমি তোমাকে নিয়ে চিটংয়ে যাব। আর এটা যদি তুমি না শোনো, আমি আমার মা বাপের কসম করে বলতেছি আমি এই চিটংয়ে মানে এই ঢাকাতে আমি ট্রেনের নিচে পড়ে মারা যাব। তখনও কান্না করে আমার হাতটা মানে কান্না করতে করতে আমার মুখটা চেপে ধরছে, বলছে এমন কথা বলো না রনি, জানো আমিও তোমাকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না, কিন্তু তুমি তো জানো আমি অনাথ একটা মেয়ে, আমাকে বিয়ে করে তুমি কী পাবা, কেনই বা আমাকে বিয়ে করবা? আমি বললাম আমি কোনো কিছুই জানি না, আমি তোমাকেই বিয়ে করব, যত যাই হোক আমি তোমাকে বিয়ে করব। তো পাগলামি করতে করতে প্রায় 2 ঘন্টা পরেও রাজি হয়। রাজি হওয়ার পরে ও হচ্ছে 2টা মেয়েকে ফোন দেয়, ওর 2টা মেয়ে বান্ধবীকে ফোন দেয়, তারা আসে। তারা আসার পরে তারা বলে যে আচ্ছা ঠিক আছে, ওরা হচ্ছে ওদের আবার ওর একটা মেয়ে বান্ধবীর বাবা হচ্ছে আবার কাজী আর কি। তো ওদের বাসায় আমাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে কাজীর মাধ্যমে আমাকে বিয়ে করে, আমি তাকে বিয়ে করি 7 লাখ টাকা কাবিন দিয়ে। 2013 সাল ছিল তখন। 2013 সালে 7 লাখ টাকা কাবিনে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ের সাথে সব কিছু কমপ্লিট হওয়ার পরে লাইক বিকাল 4টা বেজে গেছে। আমি তার বললাম যে তুমি এখন কোথায় যাবা? ও আমাকে বলে কেন, আমার আশ্রমে যাব। আমি বললাম না তুমি আশ্রমে যাবা না, তুমি আমার সাথে চিটংয়ে চলে যাবা। ও বলে পাগল, আমি তো আশ্রমে আমার কাপড় চোপড় সব কিছু, আমি ওখানে থাকি, আমি চাকরি করি, ওখানে আমার চাকরি আছে, আমি এগুলো ছেড়ে কেন চলে যাব? আমি বলি চাকরি করো, যত যাই করো না কেন আমি কিছুই শুনতে চাই না, তুমি আমার সাথে চলে যাবা। তো বলে যে মানে কি তুমি পাগল হয়ে গেছো? আমি বলি যে তুমি এখন আমার সাথে চলে যাবা, দ্যাটস ফাইনাল। এটা বলে আমি তাকে নিয়ে একটা মার্কেটে যাই। মার্কেটে গিয়ে তার জন্য প্রচুর কেনাকাটা করি, বিকজ আমার কাছে যথেষ্ট টাকা ছিল। কেনাকাটা করার পরে আমি তার জন্য যথেষ্ট কেনাকাটা করে প্রায় আমি তার জন্য 25,000 টাকার মতো তার জন্য জিনিসপত্র কিনি। কেনার পর আমি তাকে বলি যে চলো আমরা চিটংয়ে চলে যাবো। তো বলে যে আমাকে বাসায় উঠাইলে বাবা কিছু বলবে না, মা কিছু বলবে না? আমি বললাম আমার বাবা মা কী বলবে না বলবে এটা আমি ম্যানেজ করবো, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। যথারীতি তার সাথে কথা শেষ করে আমরা হচ্ছে হানিফ বলবো বাসে করে চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড আমরা চিটংয়ে যখন পৌঁছাই তখন হচ্ছে লাইক ভোর হয়ে গেছে, মানে সকালের মতো হয়ে গেছে, 5টা বেজে গেছে। রাস্তার মধ্যে একটু জামও ছিল। তো 5টার পরে জ্যাম ছিল। তো যে 5টার পরে ও আমাকে বলতেছে যে এখন কোথায় যাবা? আমি বলে বাসায় যাবো। পরে বলে আমাকে তুমি বাসায় নিয়ে যাবো, তোমার আব্বা আম্মু কিছু বলবে না? কারণ আমার পরিবারের প্রতি আমার বিশ্বাস আছে, আমার আব্বা যথেষ্ট ভালো মানুষ, আবার পায়ে প্রবলেম, আব্বা হাঁটতে পারে না, আর আমার আব্বা সবসময় বাসায় থাকে, আর মা আমাকে যথেষ্ট মানে, আমি আমার বাড়ি ভাড়া টাকা সব আমি উঠাই, সব টাকা পয়সা আমার কাছে থাকে, সুতরাং এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তখন আমাকে বলতেছে যে ঠিক আছে তাহলে চলো।
আমি বাসায় নিয়ে গেলাম। অ্যান্ড বাসায় যাওয়ার পরে প্রথমে আমার আব্বা আম্মা দুজনেই খুব রেগে যায়, মা একটু রাগান্বিত হয়ে যায়, বাবা যদিও রাগে না। মা বলে যে এটা তুই কীভাবে কী করলি? তখন আমি আমার মাকে হাত পা ধরে সব কিছু বলি। আব্বা আম্মা দুজনকে একসাথে করে আমি বলি যে বাবা এই ঘটনা, ও অনাথ আশ্রমে বড় হয়েছে, মেয়েটার এই পরিস্থিতি, যার জন্য আমি তাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি। তখন আমার আম্মা মেয়েটাকে দেখে কিন্তু সবারই পছন্দ হবে। আমাদের একটা বাড়িওয়ালা ছিল কুসুম ভাবি আমার মাকে বলতেছে যে ভাবি এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি না, এই মেয়েটা অনাথ এতিম, এই মেয়েটাকে বিয়ে করছে, ভালো হয়েছে, আপনি মেয়েটাকে রাইখে দেন আপনার কাছে, অনেক ভালো থাকবেন। শুরু হয়ে গেল আমার সংসারিক জীবন। হাঁটি হাঁটি পাপা করে আমি সামনের দিকে যাচ্ছি। আমি ওকে নিয়ে অনেক অনেক খুশি, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যেখানেই যাই তাকে নিয়ে যাই, যেটাই করি তার সাথে করি। দুজনের মাঝে প্রেম ভালোবাসার একটা মধুর সম্পর্ক চলতেছে। এভাবে যেতে যেতে প্রায় 4 মাস কেটে গেল। 4 মাসে সে আর তার অনাথ আশ্রমে ফোন দিয়েছে টিচারদেরকে, সে ফোন দিয়ে বলেছে সে চলে আসছে। টিচাররা প্রথম দিকে একটু রাগারাগি করছিল এবং ওই টিচাররা আমার আম্মার সাথেও কথা বলছে। তখন সবাই বলছে যে ঠিক আছে, প্রবলেম নাই, মেয়ে যেহেতু আসে ওখানে থাকুক, আপনারা যদি ঢাকাতে আসেন তাহলে আমাদের আশ্রমে আসবেন। যাই হোক, এভাবে যাওয়ার পরে প্রায় 4 মাস 5 মাস কেটে গেল। 5 মাস পরে একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় আমি তার সাথে শুয়ে আছি। শুয়ে থাকার পরে হঠাৎ করে সে লাইক হচ্ছে পায়ে জিমিয়ে আসলে যেরকম মানুষ কাঁপাকাঁপি করে না, এরকম হঠাৎ করে কাঁপাকাঁপি করতেছে। আমি থেকে বলতেছি যে কী হয়েছে, তুমি কাঁপতেছো কেন? নূপুর নূপুর 3-4 বার ডাক দিয়ে তখন সে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকায়। এত বড় করে আমার দিকে তাকায়, আমি ভয় পেয়ে যাই, আমি টোটাল ভয় পেয়ে যাই। আমি বললাম যে তুমি এইভাবে আমার দিকে তাকায় আসছো কেন? কোনো কিছু বলে না, আমাকে এরকম খামটি দিয়ে ধরে, আমার বুকের ভিতরে এরকম খামটি দিয়ে ধরার পর আমি বলতেছি যে আরে বাবা এরকম কেন করতেছে? আমি চিৎকার করি। চিৎকার করার পরে আমার আম্মা দৌড়ে আসে। আসার পরে আমার আম্মা এসে দরজা নক করে, আমি দরজা খুলি। খোলার পরে আমার মা বলতেছে কী হয়েছে? আমি বললাম মা দেখো ও কেমন করতেছে, আমার উপরে খিপটিয়ে ধরে দৌড়ছে, আমার এই যে গলা টলা চাইপা ধরছে, দেখো আমার গায়ে আঁচড় বসায় দিছে। তখন মা যেয়ে দেখতেছে যে ও খাটের উপরে এরকম চুল টুল টানতেছে। তখন আমার আম্মা বুঝতে পারছে যে এখানে প্যারানর্মাল কিছু একটা ঘটছে। আমার মা তখন ভয় পেয়ে যায়। আমার মাও একটু ভীত টাইপের ছিল। তখন আমার মা বের হয়ে আমাদের বাসার সামনে একটা ইমাম সাহেব ভাড়া থাকতো আর কি, একটা ইমাম একটা মসজিদে চাকরি করতে এখানে ভাড়া থাকতো। তো ওই ইমামকে গিয়ে ডাক দেয়, ওনাকে ডাক দেয়, ওনার নাম কেরানি বলে আর কি, সবাই কেরানি বলে ডাকতো আমাদের এলাকায়। তো কেরানিকে ডাক দেয়, কেরানি আসে। আসার পরে কেরানি বলতেছে যে মেয়েটাকে আলগায় ধরছে, এটা আমি দেখতেছি কী করা যায়। এরপরে কেরানি আসার পরে তাকে ঝাড়ফুঁক করতেছে, বাট কোনো কাজ হচ্ছে না। যতই ঝাড়ফুঁক করতেছে ও ততই চোখ বড় করতেছে, ও নিজের কাপড় ছিঁড়ে ফেলে, একে খামসি দেয়, ওকে খামসি দেয়, একে মারতে চায়, ওকে মারতে চায়, এগুলো করে। এগুলো করতে করতে ফজরের আজান দেয়। ফজরের আজান দিলে আস্তে করে একটু ঠান্ডা হয়, ঘুমিয়ে পড়ে। তখন ইমাম সাহেব ওকে কিছু পানি পরা দেয়, তেল পরা দেয়, বলে যে যখন এটা হবে এটা পানি পরার তেল পরা দিবেন, ঠিক হয়ে যাবে। এরপর থেকে কন্টিনিউ এগুলো করতে থাকে, দিনের পর দিন ও এরকম করতে থাকে, চোখ মুখ বড় করে আমার দিকে তাকায়, আমাকে মারতে আসে, মাকে মারতে আসে। আর ও শুধু মাংস দিয়ে ভাত খাবে, অন্য কিছু খাবে না। সবসময় তাকে মাংস দিতে হবে, গরুর মাংস, তারপরে মুরগির মাংস, সবসময় মাংস দিয়ে ভাত খাবে, অন্য কিছু খাবে না। এভাবে খাইতেছে চলতেছে, কিন্তু তার দিনের পর দিনে পাগলামিগুলো বেড়ে যাচ্ছে। আমি দেখা যায় মাঝে মাঝে বাইরে থেকে আসছি, কলেজ থেকে আসছি, ও আইসা আমার খামটি চেয়ে ধরে। আমার আব্বার দোকানে যায় মাঝে মাঝে আব্বাকে মাইর দূর করে, আব্বার জিনিসপত্র দিক সেদিক পালায় দেয়। সবাই বলে যে পাগল হয়ে গেছে। আমার মা বলে মেয়েটাকে ছেড়ে দেয়। আমি বলছি মা ওকে আমি ছেড়ে দিলে ও কোথায় যাবে? আমি ওকে এত ভালোবাসি, আমি তো ওকে বাসায় প্রকাশ করতে পারবো না। আর ও তো একটা ইতিম মেয়ে, ও ছেড়ে দিলে এখন কোথায় চলে যাবে মা? তখন আমার মা কান্নাকাটি করতে করতে বলতেছে তাহলে এখন কী করবে? আমি বললাম মা তুমি একটা ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করো না, কী করা যায়? তখন আমার আম্মা বলে যে আমাদের একটা পরিচিত হুজুর আছে আমার আম্মার বাপের বাড়িতে, তো বলতেছে ওইখান থেকে ওই হুজুরটাকে তুই নিয়ে আয়। তো উনি আসলে অনেক বড় হুজুর, আমি যাই, ওনাকে আমার নিয়ে আসি। ওনাকে নিয়ে আসার পরে উনিও ঝাড়পোক করে বলতেছে মেয়েটাকে জিনে ধরছে। তো আমি বলতেছি জিনে ধরছে, এখন জিন কীভাবে ছাড়াইতে হবে? তো উনি বলেছে আমি তাবিজ দিতেছি। অনেকগুলো তাবিজ দেয়, তাবিজ হাতে 2 পায়ে তাবিজ দেওয়া হয়। অ্যান্ড তাবিজ দেওয়ার পরেও তারই প্রবলেম, তাবিজ দেওয়ার পরেও সে প্রতিদিন রাতে আমার গলা চাইপা ধরে, আমাকে মারতে আসে, এরকম করে সেরকম করে অনেক কিছু করে। আমি অনেক কবিরাজ দেখে, অনেকের কাছে নিয়ে যাই, কোনোভাবেই কিছু ঠিক হয় না। আমি আমার নানা বাড়ি সে কবিরাজকে আবারও ফোন দিয়ে বলি যে দেখেন আপনি তাবিজ দিয়েছেন, তারপরেও সে এমন করতেছে, আমি কী করবো? তখন উনি বলে আমার তাবিজে যদি কাজ না হয় তাহলে অন্য সমস্যা, আপনারা অন্য কোনোভাবে ব্যবস্থা করেন। আমি অনেক ডাক্তারের কাছেও নিয়ে যায়, বাট ডাক্তাররাও কোনো কিছু ধরতে পারে না। ওর সিটি স্ক্যান করায়, অনেক কিছুই করি, বাট কোনোভাবে কাজ হয় না। সবশেষে আমি বুঝতে পারতেছিলাম না যে তাকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কীভাবে কী করব। আমার বাবা মা বারবার একটা কথাই বলে যে মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে আয়, কিন্তু আমার জীবন থাকতে আমি নূপুরকে কখনো অনাথ আশ্রমে দিব না, কারণ আমি তাকে এত ভালোবাসি। আমি আমার ভালোবাসার মানুষটাকে কখনো ভুলতে পারবো না, আমি তাকে কখনো ছাড়তে পারবো না। তাকে ছাড়া একটা সেকেন্ড বাঁচা আমার পক্ষে সম্ভব না। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বাস করবেন না,
আমি কলেজে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে যাইতাম, আমি তাকে বাইরে রেখে ক্লাস করতাম। মেয়েটা সারাক্ষণ আমার জন্য বারান্দায় দাঁড়ায় থাকতো। আমার ক্লাস শেষে আমি তার সাথে একসাথে বাসে আসতাম। আমার এত ভালোবাসার মানুষটাকে আমি এভাবে যেতে দিব না। যাই হোক, এভাবে যেতে যেতে হঠাৎ করে সে একদিন, আমি তার সাথে রাতেরবেলায় ঘুমায় আসি, ও আমার যখন ঘুম ভাঙছে আমি দেখি যে ও এরকম মানে লাইক ওর পাগুলো উপরের দিকে দেওয়া, দুইটা পা উপরের দিকে দেওয়া। আপনারা কেউ খারাপভাবে নেবেন না, যখন যৌন মিলন করা হয়, যৌন মিলন করার সময় মানে স্ত্রী যেই অ্যাঙ্গেলে থাকে সেম অ্যাঙ্গেলে ওর পাগুলো উপরের দিকে দেওয়া, ওর কাপড়টা উঠানো। তখন আমি লাইট জ্বালানো আমার বলে যে মানে খুব খারাপ বাসা গালি দিয়ে বলে যে তুই লাইট নিবা। আমি তখন লাইট নিবে বলে চিল্লি করতেছে। আমি লাইট অফ করে দিই, আমি হচ্ছে মোবাইলের আলো দিয়ে আমি দেখতেছি যে মনে হচ্ছে যেন কিছু একটা তার উপরে ধস্তাধস্তি করতেছে এরকম। তখন আমি তেল পরা পানি পরে এগুলো দিই, বাট কোনো কাজই হয় না। প্রায় 1 ঘন্টা পরে ও বলে, মানে 1 ঘন্টা পরে জাস্ট অজ্ঞান মতো হয়ে যায়। তখন আমাকে বলতেছে যে দেখো তো আমার কী হয়েছে। আমি বলি কই কী হয়েছে? পরে আমি শরীর নাড়াতে পারতেছি না। আমি বললাম তুমি এরকম কেন করতেছ? সম্মানিত দর্শক শ্রোতা, কেউ বেয়াদবি নেবেন না। আমি যখন তার কাপড়টা উপরের দিকে উঠালাম তখন আমি দেখলাম যে তার যৌনাঙ্গের ভিতরে রক্ত লেগে আছে। তখন আমার এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, আমি বলে বুঝাইতে পারবো না। তখন আমি হাউ মাউ করে তার জড়ায় ধরে কাঁদছি, এত কাঁদছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপর থেকে প্রতি রাতে তার সাথে এগুলো হইতো, প্রতি রাতে সে এরকম রক্ত আমি দেখতাম, খাটের উপরে রক্ত, তারপরে টেবিলে রক্ত, ও গোসল করতে গেছে ওয়াশরুমের ভিতরে রক্ত, গোসল করতে গেলে দরজা লাগাই দিলে ও আর দরজা খোলে না, ওইখানে বসে বসে চিল্লাচিল্লি করে। আমি যখন দরজা খুলি তখন দেখতে পারি যে অনেক রক্ত। আমি কি করব, কার কাছে যাব, কোথায় কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি যত কবিরাজদের সাথে কথা বলি সবাই একটা কথাই বলে যে ওকে ভূতে ধরছে, আর যেটা ওর সাথে এটা যৌন মিলন করে ওর হচ্ছে এগুলো করে। এভাবে যেতে যেতে একদিন আমি ওর হাত পা ধরে অনেক কান্নাকাটি করতেছি। ওর যখন এটা হয়েছে, হওয়ার পরে আমি ওর পা ধরে খুব কান্না করতে করতে মানে আমি তো জানি যে কোনো একটা জিনে ধরেছে। আমি তাকে জিনটার কাছে কান্নাকাটি করতে করতে বলতেছি যে তুই আমার বউকে ছেড়ে দে, তুই যা করতে বলবি আমি তাই করবো, আমার বউকে কষ্ট দিস না, আমার বউকে ছেড়ে দে। এটা বলে আমি কান্নাকাটি করতেছি। কান্না করতে করতে একটা পর্যায়ে আমি কী করলাম, বাইরে এলাম। বাইরে হয়ে, কারণ আমার আব্বা আম্মু আর আমার রুমে আসে না, এটা সবাই বুঝে গেছে, এলাকা সবাই বুঝে গেছে যে এটা ওর সাথে আসে। এখন কেউ আর আমার রুমেও আসে না, ও চিল্লাফিল্লা করলে। তো ও এরকম রাতের বেলায় উঠছে, ও বৈশা এরকম করে হুম করতেছে। আমি কী করলাম, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পর আমি অজু করলাম, অজু করে পাঞ্জাবি পরলাম, টুপিটা মাথায় দিলাম, কোরআন শরীফটা নিলাম, নিয়ে তার সামনে এসে কোরআন শরীফটা খুলে বলতেছি যে তুই আমার বউকে ছেড়ে দে, তুই যা করতে বলবি আমি তাই করব। তখন আমার বউ আমার মুখের দিকে তাকে একটু অন্যরকম কণ্ঠে আমাকে বলতেছে যে রাঙামাটিতে একটা জায়গার ঠিকানা বললো, ওই ঠিকানায় একটা হচ্ছে কবিরাজ আছে, একটা বান্তে আছে, ওই বান্তের কাছে যদি আমাকে নিয়ে যাস, ওই বান্তের কথা যদি তুই শুনিস, ওই বান্তে যা বলে তা যদি তুই করিস, তাহলে আমি তোর বউকে ছেড়ে দিব। আমি বলি আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা আমি আমার মাকে বললাম যে মা এই ঘটনা, একটা ভান্তের কাছে যাব, তো এরকম ঘটনা। আমার মাকে বলার সাথে সাথে ও আবারও ওর সাথে শোয়ার হয়ে গেছে। শোয়ার হওয়ার পরে ও আবার চোখ টোক বড় করে আমার বলতেছে যে তুই একা যেতে হবে, কাউকে সাথে করে নিতে পারবি না। এটা বলার পরে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হলে ওর মাথা মধ্যে পানি টেনে দিয়ে 5-6 মিনিট পরে ওরা আবার জ্ঞান আসে। তো তারপরে আমার আম্মা বলতেছে কি যে ঠিক আছে, তোর যদি একা যেতে বলি তুই একাই যা, কারণ আমরা গেলে যদি আরও কোনো প্রবলেম হয়। তো আমার আম্মা বলতেছে তাহলে অন্য কাউকে নিয়ে যা, আমি না যাই অন্য কেউ যাক। আমার মা আসলে, আমি বলি মা জিন ভূতকে আমার মা একটু ভয় পায়, এটা সত্য কথা। আমার মা ছোটোবেলা থেকেই ব্যাপারগুলোতে, প্যারানর্মাল ব্যাপারগুলোতে মা অনেক ভীত। যাই হোক, এরপরে আমি কী করলাম যে ঠিক আছে চলো, আমি তারে নিয়ে একাই যাই। আমি তাকে নিয়ে একা ওই কবিরাজদের কাছে যাই। কবিরাজদের কাছে যাওয়ার পরে কবিরাজ তাকে দেখে তার মাথার ভিতরে সিঁদুর পরায় তাকে হচ্ছে একটা সাদা কাপড় পরায়। সাদা কাপড়টা এমন ছিল যে একদম পা থেকে মাথা পর্যন্ত একটা কাপ, মানে কফিন যেরকম হয় না, কফিনের মতো, লাইক হচ্ছে ফায়ার ব্রিগেডের যেরকম মানে মানুষ পুড়ে গেলে যেরকম সেনের মতো একটা জিনিস থাকে, ওইটার ভিতরে তাকে ঢুকে দেয়। সেনটা খুলে দিয়ে শুধু তার মুখটা দেখা যায়। তখন কবিরাজ তাকে জিজ্ঞেস করে যে কী করতে হবে। তখন ও মুখ থেকে বলে যে অমুক জায়গায় একটা জায়গার ঠিকানা বলে যে অমুক জায়গায় ইন্ডিয়াতে অমুক জায়গায় একটা মাদ্রাসা বানাই দিতে হবে। তারপরে সৌদি আরবে একটা জায়গার কথা বলে, ওই সৌদি আরবে ওই জায়গার ভিতরে হচ্ছে 4টা উট কিনে দিতে হবে। এরকম বিভিন্ন রকমের টোটাল 3টা কথা বলে। তো 3টা কথা বলার পরে এগুলো সবগুলোই বাইরে, একটা ইন্ডিয়া, একটা সৌদি আরব, আর 2টাই ছিল সৌদি আরবে। তো এগুলো বলার পরে ও হচ্ছে চলে যায়, মানে জ্ঞান ফিরার পরে কবিরাজ আমাকে বলে যা বলছে আপনি তো শুনছেন। আমি বললাম হ্যাঁ তা তো শুনতে পারছি। বলো অমুক জায়গার ভিতরে মাদ্রাসা দিতে হবে, এটা করতে হবে। এখন আপনি যদি এগুলো করতে যায় তাহলে আপনার খরচ হবে প্রায় 50 লাখ টাকার মতো। আমি
আমি তখন কবিরাজকে বলতেছি 50 লাখ টাকা আমার পক্ষে দেওয়া কোনো অবস্থায় সম্ভব নয়। তো উনি আমাকে বলতেছে তাহলে যদি আপনি টাকা দিতে না পারেন আমার পক্ষে আসলে আপনার বউর জন্য কিছু করা সম্ভব নয়, কারণ আপনি তো শুনলেন যে এগুলো করতে হবে, এগুলো করলে ও চলে যাবে। আমি বলি এগুলো করলে যে ও চলে যাবে তার কি গ্যারান্টি আছে? বলে হ্যাঁ এগুলো করলেই চলে যাবে, এছাড়া আর কোনো কিছু নাই। আমি তখন কবিরাজের কাছ থেকে ওকে বাসায় আনার পর আমার মা আমাকে জিজ্ঞেস করছিল কী হয়েছে। আমি তখন মাকে কোনো কিছুই বলি না, আমি শুধু বলি যে মা একটু প্রবলেম হয়েছে, কবিরাজ বলছে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ওষুধ দিছে, পানি পড়া দিছে। তো বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই জানি কেমন ভেঙে পড়ছিস। তখন আমি বুঝতে পারতেছি না, দিনের পর দিন রাতের পর রাত ওর সাথে এগুলো হইতেছে। আমি দেখতেছি যে আমার বউয়ের সাথে, আমার চোখের সামনে আমার বউয়ের সাথে এগুলো করতেছে। আমি তখন বিশ্বাস করতে পারবেন না ডিয়ার ভিউয়ার্স, আমি তখন বলতেছি যে যাই হোক আমার যা আছে তাই হবে। আমি সিদ্ধান্ত নিই যে আমাদের বাড়িটা আমি বিক্রি করে ফেলবো, এই সিদ্ধান্ত আমি নেই। তো বাড়ি বিক্রি করতে হলে বাড়ির জায়গা সম্পত্তি তো মানে জায়গাটা আমার আব্বার নামে আর হচ্ছে আমার আম্মার নামে। বিক্রি করতে হলে আমার আব্বা আমার সিগনেচার নিয়ে তারপর আমাকে বিক্রি করতে হবে। আর আমি যে বিক্রি করবো কেউ আমাকে, আমি যদি বলি চুরি করে বিক্রি করবো, কেউ আমাকে ন্যায্য দাম দিবে না। বাড়ির দাম যদি হয়ে থাকে 1 কোটি টাকা হয়, আমাকে দিবে 20 লাখ টাকা। তো এরকম করতে করতে আমাদের মহল্লারই একটা বড় ভাই আছে, বড় ভাই আবার জায়গা সম্পত্তির, উনি জায়গা সম্পত্তি কিনা বেচা করে, এরকম ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়ে ওনার পা ধরে ইচ্ছা মতো কাঁদলাম যে ভাই এই ঘটনা, আমি আমার বউটাকে অনেক ভালোবাসি, আমি তারা ছাড়া একটা মুহূর্ত বাঁচবো না। আসলে আমার বউটা পরীর মতো ছিল, মানে এত সুন্দর ছিল। এখনও মানুষ বলে যে তাদের জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখেন, এতটাই সুন্দর ছিল। তখন আমি বলতেছি যে আমার বউটাকে আমি অনেক ভালোবাসি, এইভাবে আমি আমার আব্বা আমার কাছ থেকে কোনোভাবে সিগনেচার নিয়ে দিব, আপনি আমার জায়গাটা নিয়ে যান, নিয়ে আমাকে 40 লাখ টাকা দেন, আমি আমার বউকে ট্রিটমেন্ট করবো অমুক জায়গায় নিয়ে। তখন উনি প্রথম দিকে আমাকে বলে এইসব সাগলামি বাদ দিয়া তোর বউরে তুই ছাইরা দে। তখন আমি ওনার অনেক পা ধরে কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি। তো উনি বলে যে কী গ্যারান্টি আছে ওইখানে দিলে যে তোর বউ ভালো হয়ে যাবে? আমি বলি দেখেন জিনে নিজের মুখে বলছে, আমি শুনছি। তো উনি বলে দেখ আমার এগুলো বিশ্বাস না বা ভালো লাগে না, যাই হোক তুই যদি বলতেছিস আমি তোর টাকা ম্যানেজ করে দিব, আমি তোকে দলিল দেবো, তুই দলিলে সিগনেচার করে যেভাবে দলিলে সিগনেচার করে আনবি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দলিলে সিগনেচার করবো। তো দলিলে সিগনেচার করার পর আমি চিন্তা করতেছি যে আসলে কীভাবে আমি মানে সিগনেচার যেহেতু করা হইলে এখন আমি কীভাবে এটা উদ্ধার করতে পারবো, মানে আব্বা আমার কাছ থেকে সিগনেচারটা আমি কীভাবে নিব। দলিলটা আমাকে দেওয়া হয়েছে, দলিল দুইটা স্টাম্প দিয়েছে, ওভাবে দলিল না, দুইটা স্টাম্প দেওয়া হয়েছে এবং ব্ল্যাঙ্ক স্টাম্প ছিল, ওগুলো নোটারি করা ছিল, কিছু লেখা ছিল না। তো দেওয়ার পরে আমি কি করলাম, আমি বাসায় আসার পর চিন্তা করতেছি যে কীভাবে কী করতে পারি। তখন আমি আমাদের এলাকা থেকে একটু দূরে আমার একটা বন্ধু আছে, ও আবার একটু হুজুর টাইপের, ওর সাথে কথা বলি যে বন্ধু এই ঘটনা। তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি, তুই একটা বাসার মধ্যে একটা ভুয়া কবিরাজ নিয়ে যা, একটা ভুয়া কবিরাজ নিয়ে বল যে কবিরাজে তোর বউয়ের ট্রিটমেন্ট করার আগে বাসার সবাই পেপারে সিগনেচার করতে হবে, বাসার সবাই যদি পেপারে সিগনেচার করে তাহলে কবিরাজ তোর বউয়ের ট্রিটমেন্ট করবে, এরকম একটা কথা বল। কারণ তোর বউয়ের যদি কিছু হয়ে যায় যাতে কারো রকম কেউ কোনো রকম মামলা বা এরকম কিছু করতে না পারে। ওর কথাটা ভালো লাগছে, আমাকে একটা ভণ্ড কবিরাজের সাথে কথা বলাই দেয়। আমি কবিরাজের সাথে কথা বলে দিয়ে এই ঘটনা। তখন কবিরাজ আসার পরে রাতের বেলা আসে, রাত প্রায় 12:30টার দিকে আসার পরে লাইটের সব অফ করে দেয়। অফ করে দিয়ে বলতেছে আমি এই মেয়ের কাছ থেকে এটা সরাই দিব, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা যারাই আছেন এই ঘরের সব মানুষ এই পেপারে সিগনেচার করতে হবে, কারণ মেয়ের যদি কিছু হয়ে যায় যাতে আমি এটার উপরে কোনো জিম্মেদারি না হই। তখন আমি আমার মারে বলতেছি মা মরে গেলে যাক, ও এইভাবে কষ্ট পাইতেছে, আমার ভালো লাগতেছে না, ও যদি মরে যায় তো মরে যাবে, বেঁচে থাকলে ভালো, হ্যাঁ তোমরা সবাই সিগনেচার করো। এটা বলে আমার সহজ সরল বাবা মায়ের কাছ থেকে আমি ওই দলিলে সিগনেচার নেই। সিগনেচার নেওয়ার পরে আমি যাই হোক, কবিরাজ রাত বড় তো আসলে কিছুই না, ও 1 ঘন্টার মতো এরকম নাচানাচি লাফালাফি করে ও চলে যায়। যাওয়ার সময় বলে যায় যে ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাবে, এটা বলে চলে যায়। মানে আমি মারে বলতেছি মা ঠিক হয় নাই। আমি তখন জায়গাটা আমার বড় ভাইকে দিই এবং উনি আমাকে 40 লাখ টাকার কথা বলে, উনি আমাকে 40 লাখ টাকায় দেয়। 40 লাখ টাকা দিয়ে উনি আমাকে, খুব ভালো মানুষ ছিল, উনি আমার মাথায় হাত দিয়ে বলেছে দেখ তুই যেটা করেছিস কাজটা তুই ভালো করিস নাই, এই কাজটা তুই মোটেও ভালো করিস নাই, তোর পঙ্গু বাবা আর এরকম অশিক্ষিত মায়ের কাছে তুই যে কাজটা করলি এই কাজটা তুই ভালো করলি না। তো যাই হোক আমি তোর জন্য দোয়া করি ভালো থাকিস। তো জায়গা কবে ছাড়বি? আমি বললাম আমি যেদিন আমার আব্বা আম্মাকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আমি আপনার সব কিছু বলে যাবো। আমি একদিন আব্বা আম্মাকে নিয়ে কোথাও যাওয়ার সময় আপনার কাছে চাবি দিব, আপনি এটা টাঙিয়ে আপনার মতো আপনি করে নেবেন। আমরা 2 দিন বাইরে থাকবে, 2 দিনের ভিতরে আপনি সব কিছু করবেন। এখন মেন কথা আমি আমার আব্বা আম্মাকে নিয়ে বাইরে কীভাবে যাবো? ওরা তো কখনো বাইরে যায় না, আমাকে ছেড়ে দূরে কোথাও যেতে চায় না। যখন আমি সিদ্ধান্ত করলাম যে আমি নূপুরের সাথে আলাপ করতেছি, হ্যাঁ নূপুরের সাথে আমি কিন্তু নূপুরকে ডিটেলসে সব কিছু বলতেছি না, মাঝে মাঝে ইঙ্গিত দিয়ে এটা সেটা বলি। তখন আমি বলছি যে নূপুর তুমি একটু অনাথ আশ্রমে কথা বলো, তোমার অনাথ আশ্রমে আমি আমার বাবা মাকে নিয়ে যাবো একটু ঘোরার জন্য, আমরা 2-3 দিন ওখানে থাকবো। আমার টার্গেট আমি ওখানে যাবো, অ্যান্ড যাওয়ার পরেই জায়গাটা ওরা নিয়ে যাবে। আমি ওনার কাছ থেকে টাকা নিয়েছি, টাকা নেওয়ার পরে আমি আচ্ছা এখানে একটা ব্যাপার আমার মিসিং হয়ে গেছে, আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নূপুরকে ওই কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজকে সম্পূর্ণ টাকাটা দিয়ে
দিলাম। টাকাটা দেওয়ার পরে কবিরাজ আমাকে 2 লাখ টাকা ফিরিয়ে দিল। আমাকে বলতেছে এই 2 লাখ টাকা দিয়ে আপনি আপনার এলাকাতে একটা অনুষ্ঠান করবেন, একটা গরু জবাই করবেন, জবাই করে এলাকার মানুষকে খাওয়াই দিবেন, আর বাকি টাকাগুলো দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক তখন থেকে উনি ট্রিটমেন্ট করে দিল। নূপুর বাসায় আসার পর থেকে সম্পূর্ণ ভালো, মানে তার আর বিন্দু মাত্র কোনো প্রবলেম নাই। এবং অতীতে তার সাথে কী হয়েছে তার এগুলো কোনো কিছুই মনেই নেই, সে মনেই করতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ ও ভালো হয়ে গেল। আমার কাছেও অনেক ভালো লাগছে যে আমার বউ ভালো হয়ে গেছে। এভাবে যেতে যেতে প্রায় অনেকটা দিন, 3-4 মাসের মতো কেটে গেল। তো এরই মাঝে আমার ওই বড় ভাই আমাকে প্রেশার দিচ্ছিল যে জায়গার জন্য। তো আমি নূপুরকে আগেই বলে রাখছিলাম যে নূপুর, এই ঘটনা তুমি তোমার অনাথ আশ্রমে কথা বলো, আমি আমার আব্বা আম্মাকে ওখানে বেড়াইতে যাবো। তো তখন নূপুর বলে ঠিক আছে, তাহলে কালকে আমি আমার অনাথ আশ্রমে কথা বলবো, আমরা কালকে ওখানে যাব। তো রাতের বেলায় ও কথা বলে অনাথ আশ্রমে। তখন আমি আমার আব্বা আম্মাকে বলছি, আব্বা আম্মা নূপুর যেহেতু ভালো হয়েছে, আমরা একটু নূপুরকে নিয়ে ওর অনাথ আশ্রম থেকে ঘুরে আসি। ওইখানে ওর অনেক ফ্রেন্ড আছে, টিচার আছে, সবাই ভালো লাগবে। আব্বা আম্মা তোমরা চলো না। এরকম বাসায় বসে থাকতে থাকতে আমার কেমন জানি গম্ভীর লাগতেছে। এর মাঝে আমি পড়াশোনাটা বন্ধ করে দিই, আমার পড়াশোনা আমি ছেড়ে দিই, আমি আসলে এইচএসসি পরীক্ষা দিই না। তো যাই হোক, তাদের সাথে কথাবার্তা বলে আম্মা বলেছে ঠিক আছে সকালে যাবে। রাতের বেলায় কাপড় চোপড় ঠিকঠাক করে, গয়নাগাটি সব কিছু ঠিকঠাক করে আম্মা রাখে যে সকালবেলা উঠেই আমরা প্রথমে রওনা দিব। আমি টিকিট কেটে রাখি, এস আলম গাড়ির টিকিট কেটে রাখি, এস আলম গাড়ির টিকিটও কেটে রাখি। তো টিকিট কেটে রাখি, এসে পরিবহনের সব কিছু ঠিকই ছিল, সব কিছু ঠিকঠাক করে সুন্দর মতো চলতেছিল। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দেখতেছি যে নূপুর বাসায় নাই। নূপুর বাসায় আমি ডান পাশে ফিরে দেখি যে নূপুর নাই। আমি ভাবলাম যে ও বাইরে গেছে মনে হয়। আমি বাইরে আসতে মার জিজ্ঞেস করেছে, মা নূপুর আসছে? আমি তখন প্রায় 6:30টার দিকে। মা বলে কই, নূপুর তো বের হয় নাই। তখন আমি দেখলাম যে গেট লাগানো, লাইক এরকম করে গেট লাগানো, শুধু আমার ঘরের দরজাটা খোলা এবং গেটের একটা দরজা খোলা। আমি তখন মারে বললাম যে মা, দরজা কে খুলছে? মেন দরজা তুমি? পরে মা বলতেছে আমি খুললাম না কে খুললো, আমি তো বুঝতে পারি না, কারণ মা ফজরের পরপর একটু হাঁটাহাঁটি করে। তাই আমি বললাম আমাদের দরজাটা ছিল একটু লক টাইপের, মানে এরকম হাতে মোচড় দিলে খুলে যায়। এটা হাতে মোচড় দিলে লক হয়, আবার হাতে মোচড় দিলে আনলক হয়ে যায়, মানে ওভাবেই লাগানো যে বোঝা যায় না, কারণ কোনো ফিটকারি ছিল না। তখন আমি বললাম যে মা তুমি খুলছো না কে খুলছে? মা বলেছে কে খুলছে আমি তো আর জানি না বাবা, আমি তো আমি নামাজ পড়ে আমি খুললাম না লাগানো ছিল, আমি বুঝতে পারতেছি না। তখন আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। ওরে বাইতে ওর নাম্বারে কল দিয়ে ওর নাম্বার বন্ধ, যতই ওর নাম্বারে কল দিতেছে ওর নাম্বার বন্ধ, নাম্বার পাগলের মতো হয়ে গেছে। তখন আমি কবিরাজকে ফোন দিই, কবিরাজের কাছে ফোন দিই, কবিরাজকে ফোন দিয়ে বলি যে এই ঘটনা। কবিরাজ আমাকে বলে আপনি আমার কাছে আসেন। তখন আমি ওনার কাছে যাই, ওনার কাছে গিয়ে কান্নাকাটি করি যে আমার বউ এভাবে হারাই গেছে। তখন উনি বলে যে আপনার বউকে ওই জিনটা আবার নিয়ে গেছে। আমি বলি যে জিন কেন নিয়ে যাবে? আমি তো আপনাকে 40 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার জিন কেন আমার বউকে নিয়ে যাবে? আপনি আমার বউকে ফিরে আইনা দেন, আপনি জানেন আমার বউ কোথায় গেছে। তো বলে দেখো ও জিন নিয়ে গেছে, আমি আইনা দিতেছি, তুমি একটু অপেক্ষা করো। তারপর ঘণ্টাখানিকের মাথায় আমি অপেক্ষা করার পরে বলে যে আপনি আপনার বাসায় যান, আপনার বউকে আপনি পাবেন। আমি মাঠে ফোন দিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা নূপুর বাসায় আছে? বলে না বাসায় নেই। আমি বলি দেখেন আমার মা বাসায় আছে, আমার মা বলতেছে যে নূপুর বাসায় নেই। তো বলে যে আজকে রাতের মধ্যে মেয়েটা চলে আসবে, আপনি যান। তো ওনার সাথে কথাবার্তা বলে আমি বাসায় আসি। রাত যায়, সকাল যায়, ও আর আসে না। 2 দিন পার হয়ে যায়, ওর জন্য অপেক্ষা করে ওর নাম্বার বন্ধ আসে না। 2 দিন পরে আমরা ওর এই কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গিয়ে কবিরাজের সাথে অনেক মিসবিহেভ করি। আমি বলি যে আপনি আমার বউকে আইনে দিবেন, না হয় আমি আপনাকে টাকা দিচ্ছি, আমি থানা থেকে পুলিশ নিয়ে আসবো, আমি আপনাকে ধরে দিব। আপনি এই আশ্রমে আছেন। উনি জাস্ট একটা মানে পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘরের মতো বানায় থাকে, ওখানে সব ভান্তেরা থাকে, মানে ওনার সাথে আরও প্রায় 10-15 জনের মতো ভান্তে থাকে, পাহাড়ের উপরেই থাকে এরা। তো যাই হোক, এভাবে যাওয়ার পরে আমি কী করলাম, সেদিন চলে আসার পর আমি চিন্তা করতেছি যে কী করা যায়। প্রায় 8-9 দিন হয়ে যায়, আমি আর ওর কোনো খোঁজ খবর পাই না। ওই কবিরাজকে ফোন দিয়ে বলে আজকে আসবে, কালকে আসবে। এর মাঝে হঠাৎ করে একবার কবিরাজের নাম্বার বন্ধ হওয়ার পর আমি যে বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই এই ঘটনা, আপনি আমার সাথে চলেন। তখন উনি প্রথমে হাসার পর বলে যে ঠিক আছে তুই যেহেতু নিয়ে যেতে চাইছিস চল, তোর সাথে যাই। তো উনি আমার সাথে ওই কবিরাজের বাত্তের ওখানে যায়। বান্তের ওখানে যাই দেখতে পারি যে ঘর আছে, কিন্তু ঘরে তালা মারা। আমরা তালাটা ভাঙার পরে ভিতরে ঢুকার পর দেখি যে ভিতরে কিচ্ছু নাই, কোনো কাপড় চোপড়, আলনা টালনা কিচ্ছু নাই, কোনো মানুষ নাই। তখন আশেপাশে কিছু সাকমাদের বাড়ি ছিল, সাকমা টিরফাদের বাড়ি ছিল, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে এখানে যে বান্তেগুলো থাকতো ওরা কোথায়? পরে বলতেছে এরা আসছে তো মাত্র 5-6 মাস হয়েছে, এরা কোথায় গেছে আমরা তো বলতে পারি না। কিন্তু ঘরটা পাকা ঘর ছিল না, টিনের বানানো একটা ঘর ছিল। আমি কাঁদতে ওখান থেকে ফিরে চলে আসি। ফিরে চলে আসার পরে আমি একটুকম পাগল হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। উনি বড় ভাই আমার মা আম্মাকে জোর করে বাসা থেকে বের করে দেয়। এর মাঝে আমার আব্বাটা মারা যায়। আমি যখন একটু পাগলের মতো হয়ে যাই, বাসা থেকে আমাদেরকে বের করে দেওয়ার পর আব্বা আমার মারা যায়। আব্বা মারা গেছে, আমার কোনো চান্স নাই, কারণ তখন আমি পুরোই মেন্টাল ছিলাম, পাগল ছিলাম, আমাকে শিকল দিয়ে বাইদা রাখতো। এরকম পাগলের মতো হইতে প্রায় 6টা বছর আমার জীবন থেকে কেটে যায়। 6 বছর
পাগলা গারদের মতোই আমি বাসায় ছিলাম। 6 বছর পরে আমার আস্তে আস্তে আমার সেন্স ফিরে আসে, আমি আবার ঠিক হই। ঠিক হওয়ার পরে আমি একটু ভালো হই, আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করে, আব্বা আম্মা সবার ভালোবাসা। তখন আমরা ভাড়া থাকি, আমার আব্বার ওই তরকারি দোকানটা এখনও আছে, সেই তরকারি দোকান দিয়ে আমাদের পরিবারটা চলতেছে, আমাদের বাড়িটা অলরেডি চলে গেছে। তো 6 বছর পরে আমি যখন ঠিক হই, আমাকে একটা মোবাইল ফোন কিনে দেওয়া হয়, মা একটা মোবাইল ফোন কিনে দেয়। মোবাইল ফোনটা আমি চালাই, আমি ফেসবুক চালাইতেছি। ফেসবুক চালাইতে চালাইতে একদিন হঠাৎ করে আমি আমার বউয়ের একটা আইডি দেখতে পাই। আইডি দেখতে পাই বলতে একটা ছবি, মানে আমার বউয়ের নাম দিয়ে নূপুর সুলতানা নাম, ওর ছবি দেওয়া প্রোফাইলে। আমি এটা দেখার পর আসমান থেকে পড়ি, মানে ওর ছবি, আমি তো ওকে চিনি, ওর ছবি। তখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আমি আর আমার আইডি দিয়ে পাঠাই না। তখন আমি আমার একটা বন্ধুকে প্রথমে, ওই যে আমি রোবেলের কথা বলেছিলাম, রোবেলকে আমি ব্যাপারগুলো বলি। রোবেল আমার একদম শুরু থেকে সব কিছু জানে। তখন রোবেল বলতেছে, দোস্ত তুই রিকোয়েস্ট পাঠাইস না, আমি রিকোয়েস্ট পাঠাই। তখন আমি চিন্তা করছি যে আইডিগুলো ফেক আইডি হতে পারে, কারণ ওর ছবি নিয়ে হয়তো কেউ আইডি খুলতে পারে। তখন রুবেল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ওর সাথে কথা, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, উনি অ্যাকসেপ্ট করার পরে রুবেলের সাথে কমিউনিকেশন হয়, SMS-এ কমিউনিকেশন হইতে হইতে আমি রুবেলের সাথে কী কথা বলে আমি তো জানি না। 2 দিন পরে আমার ও ফোন দিয়ে বলতেছে, দোস্ত তুই আমার ঘরে এত সাথে আমার একটু কথা আছে। তো আমি ওর বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমাকে বইসা বলতেছে, দোস্ত SMS-গুলো একটু দেখ। আমি SMS-গুলো দেখতেছি, ওদের কমিউনিকেশনগুলো, রুবেলের সাথে উইমের কমিউনিকেশন। আমি তখনও জানি যে আমি জানি যেটা ওর ফেক আইডি কমিউনিকেশন। আমি দেখতেছি যে সেম যেভাবে আমাকে বলছিল যে আমি এতিম, আমি অনাথ আশ্রমে থাকি, আমার বাবা নাই, আমার মা নাই, সেমভাবে একদম সেম টু সেম ওকে সেম কথাগুলো বলতেছে। মানে আমার সাথে যা করছিল সেম ওর সাথে সেম কাহিনী। তখন আমি আমার বন্ধুকে বলতেছি, দোস্ত আমার কাছে ব্যাপারটা একটু কেমন কেমন লাগতেছে, আমার সাথে যে কাহিনীগুলো করতেছে সেম কাহিনীগুলো তোর সাথে করতেছে। যদি এটা ফেক আইডি হইতো তাহলে এভাবে তো হুবাহুব মিলে যাওয়ার কথা না। তখন আমার বন্ধু বলতেছে, তুই টেনশন করিস না, আমি একটু কথা বলি। আমি বলি, তুই তোর বাড়ির কথাই বলছিস? বড় বলেছে, আমার বাড়ি বলছি যশোরে। আমি বলি, চিটাংয়ের কথা বলিস না তো? বলে না, আমি চিটাংয়ের কথা বলি না। আর যে আইডি দিয়ে আমি তার সাথে কমিউনিকেশন করছি এটা একটা ফেক আইডি, এটা আমার রিয়েল আইডি না। আর যে ছবিগুলো দেওয়া আছে এগুলো আমার ছবি না। তখন আমি বললাম যে, বন্ধু তুই তারে কল দে। তখন আমার বন্ধু তাকে রিকোয়েস্ট করে যে আমি তোমাকে একটু কল দিই, তোমার সাথে কথা বলি। খুব রিকোয়েস্ট করে, প্রথমে রাজি হয় না, এবং শেষের দিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো অনাথ আশ্রমে থাকি, আমি আসলে খুব বেশি কথা বলতে পারবো না, 5 মিনিট কথা বলতে পারবো। তখন আমার বন্ধু যখন কল দেয়, ও কলটা রিসিভ করে। আমার বন্ধু যখন লাউড স্পিকার দিয়ে আমি ক্লিয়ার শুনতে পাই যে এটা আমার বউয়ের ভয়েস, এটা আমার বউয়ের গলা। তখন চোখের পানিগুলো আমার টপ টপ করে পড়তেছে। আমি ওরে বলতেছি দোস্ত ও কোথায় আছে, তুই ওর খোঁজ খবর নেই। তখন ও আমার বন্ধু জিজ্ঞেস করলো যে কোথায় আছে, ও বলে যে হ্যাঁ ঢাকাতেই আছে। তখন আমার বন্ধু বলে, আমি তো ঢাকাতে আসবো, আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? তখন বলে, হ্যাঁ অবশ্যই পারেন, কেন দেখা করতে পারবেন না, আসেন দেখা করেন, ঢাকাতে আসেন দেখা করেন। তখন আমার বন্ধু বলে যে, দোস্ত তুই আর ইমোশনাল হইস না, তুই আর আবেগ প্রবণিত হইস না। তখন আমি কি আমার যে বড় ভাই ছিল, যার কাছে আমি আমার বাড়ি বিক্রি করছিলাম, ওনাকে ধরি। আমাদের এলাকার যিনি কমিশনার ছিল হায়দার সুমন, ওনাকে ধরি। এরপরে আমাদের এলাকায় যত বড় ভাই আছে, যত মানুষজন আছে, সব কিছু জানাই। এবং আমাদের যে থানা আছে, থানার ভিতরে গিয়ে মামলা করি, একদম সরাসরি মামলা করি। কারণ তার সাথে আমার বিয়ে হয়েছে, কাবিন আছে, কাবিন দিয়ে আমি তার নামে মামলা করি। সব কিছু ঠিকঠাক মতো করার পরে আমি থানা থেকে সিভিল বেশে পুলিশ নিয়ে ঢাকাতে যাই। ঢাকাতে যাওয়ার পরে আমার বন্ধু একদম সেম আমার বন্ধুকে বলতেছে যে বাইতুল মোকাররম মসজিদের সামনে আমার বন্ধুর সাথে দেখা করবে। আমার বন্ধু বাইতুল মোকাররম মসজিদের সামনেই যায়, সিভিল বেশে পুলিশ ছিল। আমার বন্ধু যখন মসজিদের সামনে যায়, দেখে যে এরকম সেমভাবে, ডিয়ার ভিউয়ার্স আপনারা বিশ্বাস করবেন না, খোদার কসম একদম সেমভাবে বোরকা পরা, কিচ্ছু দেখা যায় না, হাত মোজা ছাড়া, মানে ওর চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না। তখন আমি পুলিশকে কনফার্ম করে বলে দিয়েছি, মেয়ে এটাই ব্ল্যাকমেলার। তখন আমার বন্ধু যাওয়ার আগে পুলিশ পিছন থেকে যাই ওর হাত ধরে ফেলে হ্যান্ডকাপ পরাই দিছে। তারপরে আমি দৌড় দিয়ে গিয়ে মুখোশটা টান দেওয়ার পরে দেখতেছি যে হ্যাঁ এটাই আমার বউ নূপুর। বিশ্বাস করতে পারবো না, আমি ওকে জড়ায় ধরে কান্না করে দিছি। তখন পুলিশ ওর কাছ থেকে আমাকে সরাই আমারে বলতেছে, আমার রুবেল বলতেছে, তুই এখনও আবেগ প্রবণিত হইতেছিস, তুই এখনও আবেগে পড়ে আছিস। আমি বলি, দোস্ত আমি তোকে ভালোবাসছি। এটা বলার পরে আমার বন্ধু তার পায়ে থেকে জুতা খুলে আমার তখন সবার সামনে জুতা পিটা করতে থাকে, পুলিশের সামনে। এরকম করতে করতে পুলিশ তাকে প্রথমে ঢাকাতে নিয়ে যায়। ঢাকাতে নেওয়ার পরে ওইখান থেকে ঢাকা থেকে রিলিজ করে তাকে সরাসরি পুলিশ তাদের গাড়ি করে তাকে চিটংয়ে আনে। আজকে অনেকগুলো বৎসর ও চিটং কারাগারেও আছে। আমি প্রতি বছরে পুলিশদেরকে টাকা দিই, একরকম টাকা দিয়ে আমি তারা কারাগারে রেখে দিছি। এখনও সে কারাগারে আছে, আমি তাকে ছাড়ি নাই।
পুলিশ তখন সব কিছু ইনকোয়ারি করছে, তাকে ধরছে। তার সাথে আরেকটা ব্যাপার বলে রাখি, তার সাথে আরও 9 জনকে ধরা হয়েছে। এখানে কিছু মেয়েও ছিল, ছেলে ছিল, এবং ওই ভ্রান্তের যে মেন ভ্রান্তে যে আমার কাছ থেকে টাকা নিছে তাকেও ধরা হয়েছে। তো তাকে ধরার পরে তার কাছ থেকে অনেক কষ্ট, কারণ আমি তো ডকুমেন্ট দিতে পারি না, তারপরও 10 লাখ টাকার মতো পুলিশ উদ্ধার করে আমাকে দিয়েছে। কারণ আমাদের যিনি পুলিশ ছিল ওনার কথাটা না বললেই নয়, কুদ্দুস সাহেব, আমাদের আমাদের থানার ওসি, এখন উনি নাই, ওই সময় ছিল ওসি কুদ্দুস সাহেব, কুদ্দুস ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এত ভালো মানুষ ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে অনন্তকাল বাঁচায় রাখে। তার সহযোগিতায় আমি 10টা লাখ টাকা ফিরে পাইছি, এবং তার সহযোগিতায় আমি আমার আব্বা আম্মাকে নিয়ে একটা ছোট্ট চাকরি করে এখন এই পৃথিবীর বুকে বেঁচে আছি। আপন ভাই, অনেক মানুষের জীবনের গল্প বলেন, আমি শুনতে পাই। আজকে আমার জীবনের গল্পটা আপনাকে বললাম, যদি সম্ভব হয় আপনি মানুষের সামনে এই গল্পটা প্রচার করে দিবেন, যাতে আমার মতো কোনো ছেলে আর আবেগে না পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে না দেয়। আমার মতো কোনো ছেলে যেন হুট করে বউ কিংবা ভালোবাসার মানুষের কথা শুনে নিজের পায়ে নিজে কুড়াল না মারে। অন্তত বিবেক দিয়ে যাতে একটুখানি চিন্তা করে, আবেগটা যাতে আবেগের দরজাটা বন্ধ করে যেন বিবেকের দরজাটা খুলে একটুখানি পৃথিবীটাকে দেখতে পায়। আপন ভাই, আপনার কাছে বিনীত রিকোয়েস্ট, আপনার গল্পগুলো মানুষের কাছে বলবেন। আমার আব্বা মারা গেছে, আমার আম্মা আছে, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আম্মাকে যাতে আল্লাহ বাঁচায় রাখে। আমি বারবার বলি, আমি আসলে একটা কথা এখনও সবার কাছে বলেছি, আমি সবার কাছে বলি আমার আব্বা পঙ্গু মানুষ ছিল, আব্বা মারা গেছে, এই কথাটা আমি এখনও বিশ্বাস করতে পারি না। আমি আমার আব্বাকে হারাইছি শুধুমাত্র এই মেয়েটার কারণে, কারণ আমার আব্বার হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আমার আব্বা এই কষ্টটা সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে আমার আব্বা দুঃখে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আমার মাকে নিয়ে আর আমার একটা চাচাতো ভাই আছে দূর সম্পর্কের, ও আমি আর আমার মা একসাথেই থাকি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, আর এই গল্পটা সবার কাছে প্রচার করে দিবেন। আপনিও ভালো থাকবেন আপন ভাই, দোয়া করি আপনার জন্য। ডিয়ার ভিউয়ার্স, তার ইমেল ছিল, আমি শুধুমাত্র তার ইমেলটা পড়েছি। অনেকে প্রশ্ন করেন যে আপন ভাই আপনি কীভাবে অমুক হয়ে যান তমুক হয়ে যান। আমাকে যে প্রথমে সে আমাকে ফোন করে কথাগুলো বলেছিল, তারপর আমি তাকে বলেছিলাম যে আপনি ফোনে না বলে আপনি ইমেল করেন, তখন সে আমাকে ইমেল করেছিল। অ্যান্ড ইমেলের শেষ কথাটা ছিল এটা, যেটা আমি আপনাদেরকে বলেছি। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ স্টোরিটা আমার সাথে শোনার জন্য। আমার কথার মাঝে হয়তো অনেক ভুল হতে পারে, কারণ এটা তো আর আমার গল্প না, গল্পটা আরেকজনের, এই জন্য আমি জাস্ট বলেছি। এই ক্ষেত্রে হয়তো আমার কথার মাঝে এদিক সেদিক হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা আমার এই ভুল ভ্রান্তির কথাগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছে বিনীত রিকোয়েস্ট, ডিয়ার ভিউয়ার্স, যারা গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন তারা আপনার অনেক বিগ ফ্রেন্ড, আপনারা আমার অনেক ভালো বন্ধু। আমি আপনাদের কাছে অন্তত ক্ষমা চেয়ে বলি, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলি যে এই গল্পটা আপনারা শুনেছেন, একটা মর্মান্তিক জীবনের গল্প, খুবই মর্মান্তিক, মানে এর চেয়েও মর্মান্তিক কোনো স্টোরি হতে পারে না একটা মানুষের জীবনে। আমরা আমাদের জীবনে যে ভুলগুলো করি, আমি একটা কথা বলি মনে রাখবেন, একজন যখন আদালতে, মানে একজন জজ যখন একটা মানুষের ফাঁসির রায় দেয়, সে যদি একটাবার চিন্তা করতো যে হায় এই ফাঁসির রায়টা দিলে এত সুন্দর একটা মানুষ, সে এখন মারা যাবে, সে দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার একটা সিগনেচারের কারণে সে মারা যাবে, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এটা যদি সে চিন্তা করতো, সে কখনো ফাঁসির রায়টা দিতে পারতো না বা সিগনেচার করতে পারতো না। আর এটা যদি সে চিন্তা করতো, আর একটা ভালোবেসে একটা মানুষ যখন ট্রেনের নিচে পড়ে, সে যদি চিন্তা করতো এই ট্রেনের নিচে পড়ার পর আমি কয়েক টুকরা হয়ে যাব, আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব, আমি মরে যাব, আমার এটা যদি সে চিন্তা করতো, সে কখনো ট্রেনের নিচে পড়ে মরতে পারতো না। আমার আজকের এই কথাটা আপনি সারা জীবন মনে রাখবেন, যেখানে আবেগ কাজ করে সেখানে বিবেক চুপ করে থাকে, আর যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগ চুপ করে থাকে। আবেগ যেখানে কাজ করে বিবেক সেখানে অন্ধ, আর বিবেক যেখানে কাজ করে আবেগ সেখানে অন্ধ। সো আপনি জীবনে যাই কিছু করেন না কেন, আবেগ এবং বিবেক দুটোর সমন্বয় করবেন, তবেই জীবনে সাকসেস হবেন। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আপন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে আমি আপন আবারও আমার জীবনের গল্প অনুষ্ঠানে হাজির হয়ে যাব। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you.